নমস্কার। প্রথমেই দীপাবলি এবং জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। বাবা জলেশ্বরকে প্রণাম জানিয়ে আগের ব্লগে দেওয়া কথা মতন আবারও একদিনের সফরে বেরিয়ে পড়লাম। নগরুকরো বাজার থেকে দুজন সঙ্গীকে আমরা পেয়ে গেলাম। পরিচয় পর্ব পরে হবে। এখন বড় জাগলি মোড়ে উঠছি। দেখো, মাছের বাজার বসেছে, অনেক কেনাবেচা চলছে। যেহেতু সকালবেলা বেরিয়েছি, তাই একটু তো বিরতির দরকার হয়, এবং সেটা চা বিরতি তো বটেই। এবার সঙ্গীদের পরিচয় পর্ব। এদের কিন্তু আমাদের সাথে পলাশী ও কৃষ্ণনগরেও ঘুরতে যাওয়ার কথা ছিল। আমার ভাই অঙ্কুর এবং ওর ওয়াইফ প্রীতি। তো অঙ্কুর, প্রীতি, তিতলি এবং আমাদের দুজনের সঙ্গে আমাদের এইবারের সফর চলতে থাকবে। আমরা যাব আমাদের পার্শ্ববর্তী জেলা হুগলি। কত ঐতিহাসিক স্মৃতি সেখানে রয়েছে। আজকের দর্শনীয় স্থান সেইগুলোই। এক কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার। এই রাস্তার ওপর ফ্লাইওভারের কারুকার্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে, তাই জন্য ভিডিও না করে পারলাম না। কি সুন্দর গোল করে ফ্লাইওভারগুলো একটি আরেকটিকে ক্রস করে এগিয়ে চলেছে। যখন সম্পূর্ণ তৈরি হবে তখন এর ওপর দিয়ে যেতেও আরও বেশি ভালো লাগবে বলে মনে হয়। আমরা গত 8ই অক্টোবর পলাশী ও কৃষ্ণনগরে ঘুরতে গেছিলাম। সেই ব্লগে তোমাদের জানানো হয়েছিল যে খুব শিগগিরই আমরা আরেকটি বেড়ানোর গল্প নিয়ে আসছি। সেই কথা মতো গত 21শে অক্টোবর কালী পুজোর পরের দিন বেরিয়ে পড়েছিলাম হুগলি যাওয়ার জন্য। মূলত হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ায় হুগলি জেলাটি একটি অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল অতি প্রাচীনকাল থেকে। হুগলি নদীর তীরে সহজেই বড় বড় জাহাজ বিদেশ থেকে আসতে পারত। তো বিভিন্ন সময় মোগল আমল বলো, কিংবা ফরাসিদের সময়ে, কিংবা ইংরেজদের আমলে, বিভিন্ন সময় কিন্তু এখানে জাহাজে করে বিভিন্ন জিনিসের আমদানি রপ্তানি চলেছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য চলেছে। তো আমরা সেই স্থানটিকেই আজকে দেখতে যাচ্ছি, যার বিভিন্নভাবে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। পার করছি ঈশ্বরগুপ্ত সেতু। তোমরা আমার আগের ব্লগেও এই সেতুটি পার হতে দেখেছিলে, যখন তারাপীঠ থেকে আমরা ফিরছিলাম। খুব দ্রুত হারে কিন্তু কাজ চলছে, তখনও দেখিয়েছিলাম। এখন দিনের আলোয় দেখো কি সুন্দর পুরো কনস্ট্রাকশনটা বোঝা যাচ্ছে। যেহেতু বললাম ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন এলাকা, দেখো এই অঞ্চলে ঢোকার সাথে সাথেই পুরনো কিছু বিল্ডিং আমরা দেখতে পেলাম। সামনে আরও কিছু অর্ধগোলাকৃতি পুরনো বাড়ি দেখতে পাবো, যেগুলো পেরিয়ে আমরা ত্রিবেণী ঘাটের দিকে এগিয়ে যাব। ত্রিবেণী সঙ্গম, যেটা উত্তরপ্রদেশে রয়েছে, সেখানে 3টি নদীর মিলন হয়েছে বলেই তার নাম ত্রিবেণী। এখানে হুগলি নদীর সাথে সরস্বতী নদী বলে একটি নদীর মিলন হয়েছে বলে দেখা যায়, এবং সেই সরস্বতীর যে এখানে যেটুকু অংশ দেখা যাবে তা খুব সামান্য, তা পরে দেখাচ্ছি। তো আর কোনো নদীর কিন্তু এখানে অস্তিত্ব বলা নেই। আমরা ত্রিবেণী ঘাটটিতে এসেছি, যেহেতু একটি হিন্দু অঞ্চল এবং গঙ্গার ঘাট, স্বভাবতই মন্দির তো থাকবেই। তো এখানে নেমে আমরা একটু গঙ্গার জল মাথায় দিলাম, একটু ছবি, একটু ভিডিও, স্মৃতি হিসেবে তো নিয়ে যেতেই হবে, এবং তার সঙ্গে অবশ্যই আশপাশটা ঘুরে দেখা। বেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীটি এখানে বয়ে চলেছে। এই নদীটির পাড়ে শ্মশানও কিন্তু রয়েছে, এবং দেখো লাইটগুলো কি সুন্দর, আলোক স্তম্ভগুলো। এইটা আমরা পুরো
হুগলি নদীর যেখানে যেখানে যাব সব জায়গাতেই দেখতে পাবো। চন্দননগরেও যাব, তখনও দেখতে পাবো, তোমাদেরকেও দেখাবো। তো আমরা ছবি তুলে ভিডিও করে এবার আশপাশটাও খানিকটা ঘুরে দেখব, ওখানকার রাস্তাঘাট কেমন, এবং বুঝতে পারলাম যে এখানে প্রায়ই মানুষ পুজো দিতে আসে এবং শ্মশানে তো আসেই। তাই জন্য ওখানে কিছু মিষ্টির দোকান, মন্দিরে পুজো দেওয়ার জন্য রয়েছে। একটি মায়ের মন্দির, মা কালীর মন্দির রয়েছে, সেখানেও নিত্য পুজো হয়। সেই জায়গাটিকেও আমরা দর্শন করব। আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। এই যে সরস্বতী নদী, খুবই সংকীর্ণ এবং সামান্য অংশে বাহিত। এবার আমাদের গন্তব্য হংসেশ্বরী মন্দির। এর আগেও একবার আমরা এই মন্দিরে এসেছিলাম তারাপীঠ থেকে ফেরার পথে। প্রাণীর শহর বাঁশবেড়িয়া, কি সুন্দর না লেখাটা। তো যেহেতু আজকে আমরা সকাল সকাল চলে এসেছি, একটু পুজো দিলাম আমি আর প্রীতি। মেয়ের হাতে মোবাইল থাকায় কিছু সময় কাঁপা হাতে ও ভিডিও করে নিল, ওর অংশটিও রাখলাম। রাজা নৃসিংহদেব 1799 সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু এই মন্দিরের দোতলা নির্মাণ হওয়ার পরে তিনি মারা যান। তারপর 1814 সালে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী মন্দিরটি শেষ করেন। পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এই সম্পর্কে আগের ব্লগে বিশেষ কিছু বলা নেই। 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার টেরাকোটা খোদাই করা আছে, অনেকটা বিষ্ণুপুরের মতো। তারপর হংসেশ্বরী মন্দির থেকে বেরোনোর সময় রাজবাড়ির খানিকটা অংশ বা তার আশপাশটা ভালো করে ক্যামেরাবন্দি করে আবার এগিয়ে চললাম। কালী পুজোর পরদিন হওয়াতে আমরা রাস্তায় অনেক জায়গাতেই ঠাকুর দেখতে পেলাম। সেই বিখ্যাত ডন বস্কো স্কুলের পাশ থেকে যাচ্ছি ব্যান্ডেল। এটিও একটি স্কুল, অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। তাহলে আমরা কোথায় চলে এসেছি? বিখ্যাত ব্যান্ডেল চার্চ, যার পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি ব্যান্ডেল। 1660 খ্রিস্টাব্দে এই গির্জাটি নির্মিত হয়। এটা পর্তুগিজ বসতি স্থাপনের একটি কেন্দ্র ছিল। গোমেজ ডি সাটো নামক একজন পাদ্রী এইটি নির্মাণ করেন, যা কিনা একটি পুরনো গির্জার ওপর ভিত্তি করে করা হয়েছিল। তো আমরা এর ভেতরে প্রবেশ করে এত সুন্দর জায়গা, খুব ভালো লাগছিল আমাদের। ভিডিও তো করছি, তাড়াতাড়ি ছুটে ছুটে ভেতরে যাচ্ছি, যে না জানি ভেতরটা আরও কত সুন্দর হবে। খুব ছোটবেলায় আসা ছিল। দেখতে পাচ্ছি এখানে বিদেশি কিছু মানুষ, যারা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গেরই অধিবাসী হয়ে গেছেন হয়তো, তারাও আসছেন। নির্দিষ্ট সময় অনুযায়ী এখানে প্রেয়ার চলে, তো তাই জন্য তারা এসেছেন। দেখো, গির্জার পাশটাই আগে আমরা দেখে নিলাম। এখানে কি সুন্দর যীশুখ্রিস্টের জীবনী দিয়ে মূর্তি তৈরি করে রাখা হয়েছে, এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন মাটিকে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, জমিকে তৈরি করা হচ্ছে। কারণ কি, এখন এখানে ফুল গাছ লাগানো হবে। তাই যারা শীতকালে যাবে ব্যান্ডেল চার্চ দেখতে, তাদের আশা করি খুবই ভালো লাগবে এবং অনেক জায়গা পাবে ছবি তোলার, ভিডিও করার। আমরা ভেতরের দিকে যাচ্ছি। যেহেতু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাতির প্রেয়ার এখানে হয় বা নির্দিষ্ট উপজাতির প্রেয়ার হয়, তো একটি অংশের প্রেয়ার শেষ হওয়ার পরে সেই ভাষার যারা মানুষ তারা বেরিয়ে এলেন। আমরা ঢুকলাম, কিন্তু আমরা প্রার্থনা গৃহে ঢুকতে পারলাম না, যেহেতু তখন সাঁওতালিদের প্রেয়ার শুরু হয়ে গেছিল এবং সেটি শেষ না হওয়া পর্যন্ত ঢোকা যাবে না। ওপর থেকে ভিডিও করলাম এবং একদম ওপরে গেলাম, যেখানে চার্চটি
কিভাবে তৈরি হয়েছিল তার কিছু কথা সেখানে রয়েছে। এটা দেখার পরে আমরা নিচে নামবো, সেখানে একটি মাস্তুল দেখতে পাবো। কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেন। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটি গির্জায় দান করেন। বর্তমানে এটি সরকারি সম্পদ। এরপর চলে এলাম ইমামবাড়া। ইমামবাড়া এমন একটি প্রতিষ্ঠান যেটি জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের জন্যই খোলা থাকে। সকলেই এটি পরিদর্শন করতে আসতে পারেন। 1841 থেকে 1861 মধ্যে ইমামবাড়া নির্মিত হয়েছিল মানবপ্রেমিক হাজি মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থে। আমরা এখানে বেশ কিছু দর্শনীয় বস্তু দেখতে পাব। দেখো, এখানে একটা পরিষ্কার জলাশয় রয়েছে এবং তার চারপাশটা সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ওপরে দেখা যাচ্ছে ঘড়ি টাওয়ার, আর চারপাশটা দেখো কত বড় এরিয়া জুড়ে। এর ভেতরে অনেক কক্ষ রয়েছে। মুসলিম রীতি অনুযায়ী প্রার্থনা এবং অন্যান্য কার্যকলাপ সবই এখানে হয়। আর এখানে ইমামবাড়া সম্পর্কে বেশ কিছু তথ্য লেখা আছে, আমরা ঢুকেই সেটা দেখতে পারবো। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সানডায়াল দেখতে, সূর্য ঘড়ি, যেটা কিনা প্রার্থনা কক্ষের পেছন দিকটায় রয়েছে। আমরা সেই পেছন দিকে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানেও ছোট ছোট অনেক কক্ষ রয়েছে। জানি না এগুলো এখন আর ব্যবহৃত হয় না কিনা। বিভিন্ন কক্ষের বিভিন্ন নামও রয়েছে, কোথাও রান্নাবান্নার জিনিসপত্র রয়েছে। ও আমরা একদম পেছন দিকটায় চলে যাচ্ছি, যেটা কিনা গিয়ে হুগলি নদীর পাড়ে উঠছে। সেখানটাতেই সানডায়াল রয়েছে। সানডায়াল অর্থাৎ সূর্যঘড়ি দেখেই আগেকার দিনে সময় নির্ণয় করা হতো। তো এখানে সেটাই দেখানো আছে, রোমান হরফে এখানে 1, 2, 3, 4 এগুলো লেখা আছে। সেই হিসেবে হয়তো সময়টা নির্ণয় করা হয়, পদ্ধতিটা আমার সঠিক জানা নেই। এই ইমামবাড়ার গায়ে কিছু ধর্মের কথাও লেখা আছে। এরপর আমরা চলে গেলাম বেশ বড় একটি প্রার্থনা কক্ষে, যেখানে অনেক ঝাড়লণ্ঠন রয়েছে, যেগুলি বৈদ্যুতিন বাতিতে নয়, মোমবাতির সাহায্যে জ্বলে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে সব ঝাড়লণ্ঠনের ভেতরেই মোমবাতি স্থাপন করা হয়, তখন নিশ্চয়ই দেখতে খুব সুন্দর লাগে। এরপর আমরা ওপরে উঠব এবং ওঠার পথে একটা ছাদ দেখতে পেয়েছিলাম। সেই ছাদ দিয়ে ভেতরে ঢুকে, মানে ছাদের দরজা দিয়ে ছাদে প্রবেশ করে অপূরূপ সুন্দর লাগছিল। ছাদটা পুরো সাদা রং করা, কিছুটা অংশ অবশ্য, বাকি অংশে এখনও রং হয়নি দেখতে পাচ্ছি। ওপর থেকে ইমামবাড়ার ছবিটাও খুব সুন্দর আসছে, ভিউটা। তো ওখানে আমাদের কিছু ছবি তোলা হলো। দূরে জুবিলি ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটা অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছিলাম। ছাদটি বেশ বড়, নিয়মিত পরিষ্কার করা হয় বলে মনে হয়। ছাদটাকে দেখতে অনেকটা পুরনো দিনের কিছু সিনেমার ছাদের মতো। এরপর আমরা আবার খানিকটা ওপরে উঠব। উপরে ওঠার পথে এক জায়গায় এই যে ঘন্টা দেখতে পেয়েছি, এখানে 3 রকম ঘন্টা রয়েছে। শুনলাম তারা পরস্পরের সঙ্গে সম্পর্কিত হয়ে ধ্বনিত হয়, নিশ্চয়ই তখন খুব সুন্দর লাগে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এগিয়ে চললাম। পাশেই হুগলিঘাট রেলওয়ে স্টেশন, খুব পুরনো এবং খুব সুন্দর তার নির্মাণ, এবং অনেক বিস্তৃত এলাকা জুড়ে। আমরা এরপরেও অনেক জায়গায় রেল লাইন ওপরে রেখে তার নিচ থেকে চলে যাব, এবং সেগুলো এক একটা টানেলের মতন দেখতে, ছোটোখাটো টানেল, ভালোই লাগছিল, তার জন্যই ভিডিওটা করেছি। এবার আমরা এগিয়ে যাচ্ছি খুব বিখ্যাত একটি জায়গার দিকে। আরও একটি টানেল পেরোলাম। ছোটোবেলায় পড়েছিলাম
যে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছে হুগলির দেবানন্দপুর গ্রামে। তো চলো সেই গ্রামটি দেখে আসা যাক, তার বাসস্থান, তার জন্মভিটে দেখে আসা যাক। এই যে কথাশিল্পীর একটি প্রতিকৃতি রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে তার যে জন্মভিটে তাতে সংস্কার করে নতুন করে তার নির্মাণ কার্য চলছে। হয়তো যেভাবে তার ঘরবাড়িগুলো ছিল তেমনটাই রেখে তাকে আবার নতুন করে তৈরি করা হচ্ছে, যাতে কি না সবটুকু একবারে শেষ না হয়ে যায়। আগের ঘরগুলো প্রায় কিছুই নেই, শুধু ভগ্নাবশেষ পড়ে আছে, তার ওপরেই নতুন করে আবার স্ট্রাকচার তৈরি হচ্ছে। চারপাশটা একটু হেঁটে ঘুরে দেখলাম। যিনি এই কাজগুলো করাচ্ছিলেন ওখানে বসে, তার মাধ্যমেই কথাগুলো জানতে পেরেছি। পাশে আরেকটি ছোট্ট একটা ঘরও তৈরি হচ্ছে, হয়তো কিছু তার স্মৃতি এখানে রাখা হবে। আমরা এখানে গাছের ছায়ায় বসে খানিকক্ষণ তাকে অনুভব করার চেষ্টা করলাম। পাশেই রয়েছে শরৎচন্দ্র স্মৃতি মন্দির। সেদিন যদিও এটা খোলা ছিল না, শুধু বাউন্ডারির ভেতর ঢুকে একটু ছবি তুলেই চলে আসতে হলো। দিওয়ালির পরের দিন ছিল কি না, দীপাবলি থেকে ভাইফোঁটা পর্যন্ত কেন্দ্রীয় সমস্ত প্রতিষ্ঠানই সম্ভবত বন্ধ থাকে। এবার আমরা এগিয়ে যাব চন্দননগরের দিকে। প্রায় আধ ঘন্টা সময় লাগবে এখান থেকে চন্দননগর পর্যন্ত যেতে। রোদ তখন মাথার ওপরে, তাই গরম তো লাগছিলই। তবে এই যে আমবাগান বা এই সাঁকো, এগুলো কিন্তু আমরা কথাশিল্পীর রচনায় পেয়েছি, তার সাহিত্যে। এছাড়াও মেজদির বাড়ি, ছোটোবেলায় পাঠশালা, সব কিছুই কিন্তু ওই গ্রামেরই আশেপাশে রয়েছে এবং দ্রষ্টব্য স্থান হিসেবে ওখানে উল্লেখও করা ছিল। তবে সেই জায়গাগুলোকে বিশেষভাবে চিহ্নিত না করায় আমরা আর যাইনি। দেখেছো বাঁশের কনস্ট্রাকশন কি তৈরি হচ্ছে বলো তো? চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। আমাদের সেটা দেখারও সৌভাগ্য হলো। কিন্তু চলে এলাম চন্দননগরে রানীঘাটে। বেলা তো বেশ, রোদ্দুরও লাগছে। এখানে এসে একটু বসে ঝালমুড়ি পাপড়ি চাট খেলাম ঠিকই, তবে গরমে বসা যাচ্ছিল না। কিছু ছোট ছোট লঞ্চ ওখানে দাঁড়িয়েছিল। রানীঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে ওপারে যায়। তো আমরা ওখানকার একটু ছবি ভিডিও করলাম। ওখানে একটি মন্দির রয়েছে, মা কালীর মন্দির, সেটিও তখন বন্ধই ছিল। তো দূর থেকে ছবি তুলেই চলে আসলাম। যেহেতু দুপুর হয়ে গেছে, খিদে পেয়েছে। কোথায় চলে এলাম দেখে নিলে তোমরা। হীরক রাজার দেশে চলে এসেছি, তাই নয় কি? ওই যে ভেতরে ভূতের রাজা কত কি বলছে, শোনাবো তোমাদেরকে। রেস্তোরাঁর নাম যখন ভূতের রাজা দিল বর, তখন তো ভূতেদের থালি আমাদেরকে অর্ডার করতে হবে, না হলে ভূতেদের খাদ্য একটু চেখে দেখা যাবে কি? অর্ডার করে দিয়েছি, ছবি টবি তুলছিলাম, ইতিমধ্যেই খাবার চলে এলো। হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের থালি, এই রকম বলে পরস্পরের হাতে তালি দিতেই চলে আসলো খাবার। এটা হচ্ছে ভেজ থালি, রাইস, পোলাও, বেগুন ভাজা, কাটলেট। এটা হচ্ছে ব্রহ্মদত্তের থালি। একটু শাক আছে, পোলাও, রাইস, ভাজা, ভাত। থ্যাংক ইউ। এক্সট্রা প্লেটে দিয়েছি। যিনি পরিবেশন করলেন তিনি একবার বললেন, তাও আরেকবার আমি বলে দিই, একটি মাত্র ভেজ থালি ছিল, যন্তর মন্তর থালি, বাকি দুটি ছিল আহাভূত থালি এবং সবচেয়ে বড় ওখানকার থালি ব্রহ্মদত্তির থালি। এসব না খেয়ে ওখান থেকে আসা যায়? তো আমরা এত রকম খাবার পেয়ে খাবারেই মজে গেলাম। মন দিয়ে বেশ খাবারগুলো সকলে মিলে চেখে খেয়ে দেখলাম এবং সত্যি বেশ ভালো লাগলো।
তার সঙ্গে সঙ্গে এই পরিবেশ অপূর্ব। তারপর চলে এলাম চন্দননগর স্ট্র্যান্ড, এবং স্ট্র্যান্ড রোডেই তো রয়েছে জোড়াঘাট, চন্দননগর মিউজিয়াম এবং পাতালবাড়ি। প্রকৃতপক্ষে 1673 সাল থেকে চন্দননগর ফরাসিদের উপনিবেশ ছিল, যার অপর নাম ফরাসডাঙ্গা। ওইখানে ওই দিন কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যা আমরা পরের দিন খবরে দেখতে পাই। তো যেটা বলছিলাম, তৎকালীন গভর্নর জোসেফ ফ্র্যাঙ্কোইস ডুপ্লেক্সের নামে চন্দননগরের মিউজিয়ামের নামটি হয় ডুপ্লেক্স প্যালেস, কিন্তু সেটিও সেদিন বন্ধ থাকায় আমরা সামনে দাঁড়িয়েই ছবি টবি নিয়ে চলে গেলাম পাশেই অবস্থিত স্যাক্রেড হার্ট চার্চে। যাওয়ার পথে আশেপাশে অনেক খাবারের দোকান ছিল। তো এই চার্চটি নির্মিত হয় 1884 সালে। এখানকার মানুষের বিশ্বাস এই চার্চটি কেবলমাত্র প্রার্থনার জায়গা নয়, বরং তাদের বিশ্বাসের জায়গা। এখানে এলে তাদের মন শান্ত হয়ে যায়। ফরাসি স্থাপত্যের স্পষ্ট ছাপ পাওয়া যায় এই গির্জার নির্মাণ কৌশলীতে। চার্চে এসে আমাদেরও বেশ ভালো লেগেছে। চার্চের বাইরে সুন্দর স্থাপত্য এবং বাগানও রয়েছে, কিন্তু তখনও বেলা 4টে না বাজায় প্রার্থনা ঘরটি খোলা ছিল না। তাই আমরা খানিকক্ষণ বাইরে দাঁড়িয়ে একটু ছবি তুলে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে পড়ি। ভিডিওটাও তখনই করে নিয়েছিলাম, কারণ এইটুকু জানতাম যে প্রার্থনা ঘরের ভেতর ভিডিও করতে দেবে না, যা হবে বাইরেই। আবার খানিকক্ষণের জন্য জোড়াঘাটে চলে এলাম, এবং এখানে বিভিন্ন আঙ্গিকে আমরা সবাই ছবি তুললাম। মা গঙ্গা সামনে, দেখলেই মনটা শান্ত হয়ে যাচ্ছিল। এই জোড়াঘাটে অনেকেই বিকেল পড়লেই ঘুরতে আসে দেখলাম, ছবি টবি তুলছে, যে যার মতন ঘুরে বেড়াচ্ছে। এর পাশেই একটা পার্ক রয়েছে, আমার মেয়ে তো পার্ক দেখেই সেখানে যেতে হবে। অতএব তার সঙ্গী তার মামি দুজনে মিলে খানিকক্ষণ খেলাধুলা হলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চললাম পাতালবাড়ির দিকে। পাতালবাড়িটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত। ওখানেই সাদা ফলকে দেখুন লেখা আছে। এই বাড়িটিকে পূর্বে ফ্রেঞ্চ নেভি রেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হতো। এখন বাড়িটিকে আর সকলের দর্শনের জন্য খুলে রাখা হয় না। বাড়িটির পরিবেশ খুব সুন্দর হওয়ায় এবং গঙ্গার ধারে হওয়ায় এখানে সবার আসা। তারপর চলে এলাম আমরা নন্দদুলাল অর্থাৎ কৃষ্ণের মন্দিরে। খুব পুরনো মন্দির এটা, কিন্তু এখানে আলাদা করে কোনো পাহারা নেই, নিত্য পূজা হয় বলেই মনে হলো। অনায়াসেই ভেতরে গিয়ে ছবি তুলতে পারলাম। এখান থেকে আবার স্ট্যান্ড রোড গেলাম, বিখ্যাত ঘড়ি মিনারের সামনে ছবি তুললাম। এবার গন্তব্য লাহিড়ী বাবার আশ্রম। কলকাতা যখন ব্রিটিশদের উপনিবেশ, ফরাসিরাও তখন সমানভাবে চন্দননগরকে তাদের উপনিবেশ হিসেবে চালিয়ে গেছিল। তাই কলকাতা এবং চন্দননগরের কিছু জায়গার নাম এক, যেমন বড়বাজার, বউবাজার, বাগবাজার। তো সন্ধে 6টার 10 মিনিট আগে আমরা লাহিড়ী বাবার আশ্রমে ঢুকলাম, মানে মন্দিরটি বন্ধ হতে আর 10 মিনিট বাকি। তো ঢুকেই সবাই তাড়াহুড়ো দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি মন্দিরে যাওয়ার চেষ্টা করছে। সুন্দর মাধবীলতার ছাউনি রয়েছে ওপরে। তো আমাদেরকে বলা হলো যে আগে গিয়ে মন্দিরটা দর্শন করে আসতে, এইসব আশপাশের জিনিস পরেও দেখা যাবে। সুন্দর প্রস্তর মূর্তি রয়েছে দুর্গা মায়ের, আরও ছোটোখাটো মন্দির রয়েছে যেগুলো তখন বন্ধ হয়ে গেছিল। আমরা তাড়াতাড়ি মন্দিরে পৌঁছালাম, খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। যাওয়ার পথে বাদিকে একটি
সংগ্রহশালা রয়েছে, ওখান থেকে জিনিসপত্র কেনা যাবে। তো আমরা নির্দিষ্ট লাইন ধরে পৌঁছালাম। কি সুন্দর এক একটা মূর্তি রয়েছে। খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম বলে ভিডিওটাও খুব কাঁপছে, বুঝতে পারছি। যাই হোক, একদম ভেতরে তো ফটো বা ভিডিও নিষিদ্ধ এবং মেয়েদেরকে মাথা ঢেকে যেতে হয়, তাই জন্য ভেতরের কিছু ছবি তোমাদেরকে দেখাতে পারলাম না। ঘুরে এসে ওই সংগ্রহশালা থেকে একটি বই কিনলাম এই স্থানটির সম্বন্ধে। তো যেহেতু শ্রী শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নাম অনুসারে এই জায়গাটির নাম লাহিড়ী বাবার আশ্রম, তার একটা ইতিহাস তো থাকবে। মন্দির চত্বরের মধ্যেই আরও ছোট ছোট মন্দির রয়েছে এবং সেখানে বিভিন্ন মূর্তি রয়েছে, বিভিন্ন ছোট ছোট গাছের চারা এসব রোপণ করা হয়েছে। দেখলেও ভালো লাগছে, এত সুন্দর করে গাছগাছালি দিয়ে জায়গাটা সাজানো। তো কিছু মন্দিরের আমরা ছবি ভিডিও করেছিলাম, সেগুলোই একটু শেয়ার করলাম। বলে রাখি, মন্দিরের ভেতরে কিন্তু তোমরা লাহিড়ী বাবার সঙ্গে তার গুরুদেব, তার শিষ্য সবারই প্রস্তর মূর্তি দেখতে পাবে এবং মন্দিরের ভেতরটি দর্শন করার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সিস্টেম খুব সুন্দর। মন্দিরের ভেতরেও অনেক দেবদেবীর মূর্তি তোমরা দেখতে পাবে। ওখান থেকে বেরিয়ে অল্প স্বল্প কিছু চা এবং স্ন্যাক্স খেয়ে আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। রবি ঠাকুরের লেখা ওই লাইনটি বেশ মনে পড়ে, যখন বেলা শেষের পরে পাখিরা যায় আপন কুলার মাঝে। আমরাও ফিরে গেলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ঘোরার গল্প নিয়ে। ততদিনের জন্য গুড বাই।